এখনো ঘোষণা হয়নি নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে। ভোট ও জোটের খেলায় চলছে নানামুখী সমীকরণ। আলোচনায় আছে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা, সেই সঙ্গে সমান্তরাল অবস্থান করছে সন্দেহ, সংশয়, উদ্বেগ, উৎকণ্ঠা। এই বাস্তবতায় আগামী ৮ ফেব্রুয়ারি ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আসতে যাচ্ছে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি আরও জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এই মুহূর্তে রাজনীতির গতিবিধি, এই বিষয়টি আমরা বুঝতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমি ফারনাজ জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। সরকার দাবি সংস্কার, নির্বাচন ও রাজনৈতিক দল, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। সে সঙ্গে আরও আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। বলছিলাম, যেমনটি আইন উপদেষ্টা বলেছে যে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আসতে যাচ্ছে ৮ ফেব্রুয়ারি, এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বলেছেন, সংস্কার প্রস্তাবের আলাপ আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে, দেশ তত বেশি সংকটে পড়বে। সমন্বয়টা কিভাবে হবে? শোনেন, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক প্রফেসর হাসনাত আলী এবং দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, অভিবাদন। সমন্বয়টা কিভাবে আমি জানি না, কিন্তু দেশ তো সংকট কাটেনি, সংকট আছে, এটা তো সত্য, এবং সংকট ঘনীভূত হচ্ছে প্রতিনিয়ত। আপনিও দেখছেন, আমিও দেখছি, দেশের মানুষও দেখছে। আমরা একটা বিপুল আকাঙ্ক্ষা নিয়ে যে একটা রক্তস্নাত অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থান থেকে আমরা কি পেলাম? শুধুমাত্র হাসিনা পালালো, এটাই তো একমাত্র অর্জন হতে পারে, স্যাটিসফ্যাকশন হতে পারে? নট দ্যাট। আপনি অনেক কথা বলছেন, আপনি সংস্কার করবেন, আপনি রাজনীতিকে ভালো জায়গায় দিবেন, দেশকে একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিবেন, ভালো কথা। কিন্তু আপনি যে পৌঁছে দিবেন, আপনার তো সেই লক্ষণ বা আপনার চলন বা আপনার আচরণ বা আপনার অ্যাক্টিভিটিসে সেটা প্রমাণ করছে না। ৬ মাস পার হয়ে গেল এই সরকারের। ৬ মাস একেবারে যে কম সময় সেটা না, আবার বৃহৎ সময় সেটাও না। কিন্তু মর্নিং শোজ দ্য ডেইজ বলে একটা কথা আছে, সকালেই দেখায় যে দিনটা কেমন যাবে, বোঝা যায়। সেই হিসেবে আমরা বলছি, আমরা বলি না হ্যাঁ যে ওনাদের আন্তরিকতার অভাব আছে, কিন্তু ওনাদের সক্ষমতার অভাব যে আছে এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটা সরকার হয়েছে, আমি বলিনি যে এটা কেয়ারটেকার গভর্নমেন্ট, ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। বাংলাদেশের ইতিহাস আছে, ৩ মাসের মধ্যে যাত্রী শাহাবুদ্দিন আহমেদ একটা চমৎকার নির্বাচন করেছিলেন, এরশাদের ৯ বছরের জঞ্জাল পরিষ্কার করে, এবং এ যাবৎকালের শ্রেষ্ঠ নির্বাচন। আমি বলিনি এটা কেয়ারটেকার গভর্নমেন্ট। ৬ মাস পার করেছেন, অন্তর্বর্তী সরকার হন আর যাই হন, আর কতদিন আপনি লাগবে সংস্কার করতে, বা কি করবেন, আপনার রোড ম্যাপ কি, আপনার রূপকল্প কি, আপনার গোল কি, আপনি কিন্তু পরিষ্কার করছেন। আপনি বলছেন সংস্কার করবেন, আপনি বলছেন এটা করবেন, দীর্ঘমেয়াদী সংস্কার করবেন না কম মেয়াদী সংস্কার, স্বল্প মেয়াদী সংস্কার করবেন, বা কতটুকু আপনি করতে চান, সেই বিষয়ে যারা স্টেক হোল্ডার, অংশীজন বা নানান সমাজের নানান শ্রেণী পেশার মানুষ আছে, কার্যকর কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখিনি। হ্যাঁ, সংস্কার কমিশন কয়েকটা হয়েছে ইতিমধ্যেই, 2টা কমিশন, গুরুত্বপূর্ণ কমিশন যারা, তারা রিপোর্ট দিয়ে দিয়েছে, 15 দিন হয়ে গেল, তারও বেশি হচ্ছে। এখন পর্যন্ত সেইগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এরপরে দিবে, তারপরে আলোচনা হবে, একটা একটা করে আপনি খালি তুলবেন আর কণ্ঠভোটে পাশ করবেন, বিষয়গুলো এরকম না। ইতিমধ্যেই একটা দিন যদি আপনি মিস করেন, ওই দিনটাই আপনি পিছিয়ে পড়লেন, এবং আরো একটু সংকট আপনার কাছে মানে জমা হলো, ঘনীভূত হলো। কেন বলছি, দেখেন, মানুষের জীবন মান, মানুষের কি বলে মানে দারিদ্রতা বা মানুষের নিরাপত্তা, এইগুলো বাদ দিয়ে যদি আপনি সংস্কারের কথা বলেন, কোনো লাভ হবে না, কিন্তু কোনো লাভ হবে না। মানুষের আকাঙ্ক্ষা হলো মানুষের জীবন মানের উন্নতি হবে। জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, ইনফ্লেশন যেটা হয়েছিল, কোনোটাই কমেনি। হ্যাঁ, তারপরে আপনার ল অ্যান্ড অর্ডার, নিরাপত্তা সংকট প্রতিনিয়ত, প্রতিদিন। তারপরে আপনি দেখবেন যার যেটা কামনা, যার যত দাবি আছে, বানানো দাবি, নতুন দাবি, হ্যাঁ, মানে মামু বাড়ির আবদারের মতো, যে যার মতো রাস্তা ব্লকেট করে বসে আছে, 200 লোক নিয়ে, 300 লোক নিয়ে, এটা জাতির দাবি। এই যে একটা মাচ্ছন্যায় সমাজে চলছে, এর বিরুদ্ধে সরকারের কার্যকর কোনো ভূমিকা, অ্যাকশন, তৎপরতা আমাদের চোখে পড়ছে না। জনভোগান্তি আছে, জননিরাপত্তাহীনতা আছে, এটা আছে। তো এই যে যে সামগ্রিক একটা প্রেক্ষাপট, এটা কেন হলো? কেন হলো? যে সরকারের দুর্বলতা আছে, এটা আপনি নিশ্চয় করে বলা যায়, নিশ্চিত করে বলা যায়। কেন দুর্বলতা আছে সেটাও যদি প্রশ্ন করেন, সেটাও আমি বলি। দুর্বলতা থাকার কারণ হলো যে এই সরকারের কোনো সেন্ট্রাল কমান্ড কেউ ফলো করছে না, নানা কারণেই করছে না। প্রশাসনে যারা আছে, ফার্স্ট অফ অল যে একটা পতিত সরকারের একটা রিজিমের একটা কি বলে একটা চেইন
পরতে পরতে আছে, এই চেন আপনি পরিষ্কার করতে পারেন নাই ওইভাবে, এবং পরিষ্কার করার জন্য যে একটা কঠিন কঠোর ভূমিকা নেবার দরকার সেটাও প্রথম থেকে নেওয়া হয়নি। এখানেও দুর্বলতা আছে, ঘাটতি আছে। দ্বিতীয় কথা হলো সরকারের যারা যে স্ট্রাকচার হয়েছে, ধরেন একটা দলীয় সরকার বা রাজনৈতিক সরকার হলে কি হয়, একজন প্রধানমন্ত্রী হয়, তার মন্ত্রী পরিষদ থাকে, সেই মন্ত্রী পরিষদের মধ্যে একটা চেইন অফ কমান্ড থাকে, প্রত্যেকের কাজের একটা ধারাবাহিকতা থাকে বা কমান্ডটা খুব চমৎকার থাকে, হ্যাঁ, এবং একটা সাস্টেনেবল গভর্নমেন্ট যখন হবে প্রশাসনের কাছে তখন একটা বার্তা যাবে। এটা হলো রিয়েলিটি, কিন্তু যে এই গভর্নমেন্টটা 5 বছর রান করবে, তো 5 বছর রান করলে তার সাথে আমার কাজ করতে হবে, তার কমান্ড যদি আমি ফলো না করি তাহলে মানে আমার চাকরি নিরাপত্তা বা আমার প্রমোশনের নিরাপত্তা এইগুলা বিঘ্নিত হতে পারে, ব্যাহত হতে পারে। কিন্তু এরা মনে করছে এরা একটা টেম্পোরারি গভর্নমেন্ট, এটা কিন্তু বাস্তবতা। এই টেম্পোরারি গভর্নমেন্ট কি মনে করলো, কি ভালো মনে করলো, কি খারাপ মনে করলো, সেটাও তারা একদিকে যেমন শুনছে না। আসলে রাজনৈতিক দলগুলো কি ভাবছে, রাজনৈতিক দলগুলো কতটা সহযোগিতা করছে না, সেটাও আসছি। তো সেই জন্যে ওই এক গাছের ছাল আর এক গাছের বাকল মিলিয়ে আপনি একটা সরকার তৈরি করেছেন। হ্যাঁ, এই সরকার এক এক উপদেষ্টা এক এক রকমের কথা বলে, এক এক উপদেষ্টা এনজিও মার্কা, এক এক উপদেষ্টা বয়সের ভারে নুচ, এটা বাস্তবতা। আবার কেউ কেউ অনভিজ্ঞতার একটা বাস্তবতা। এই সব মিলিয়ে সরকারের আকার বা সরকারের কার্যক্রম বা সরকারের গতিবিধি সব মিলিয়ে খুব একটা আশাব্যঞ্জক, এটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, প্রফেসর ইউনূস সাহেব উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব বা উনি একজন মান্যবর ব্যক্তিত্ব, তার সদিচ্ছা হয়তো আছে, কিন্তু উনি নিজেও বলেছেন যে আসলে তো আমি এই কাজের মানুষ না। তো যদি লেগে যায়, যখন প্রধান উপদেষ্টা নিজেই সরল স্বীকারোক্তি করছেন, সেখানে আমরা তো দুর্বলতা দেখছি। এখন রাজনৈতিক দল কি সহযোগিতা করছে সেই প্রশ্ন আপনি যেটা বলেছেন, রাজনৈতিক দল এখন পর্যন্ত সরকারকে অসহযোগিতা করেছে এরকম কোনো কিছু আপনি পারবেন না। প্রথম তো আমরা সমর্থন দিয়েছি, দ্বিতীয়ত এখন পর্যন্ত তার সমর্থনও প্রত্যাহার করি নাই, বা আমরা বলিনি কালকে আপনি নির্বাচন দেন। আপনি আমাকে যে ব্লেম করছেন, নির্বাচনটা কেন দরকার, একটা শক্তিশালী গভর্নমেন্ট কেন দরকার, নানাবিধ সংকট আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আমরা দেখছি, নানান ধরনের কনস্পেসি এখানে অস্থিতি আনস্টেবল পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করা হয়েছে বিগত দিনে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মতো পরিস্থিতি, নানান ধরনের কু, জুডিশিয়াল কু, আনসার কু, নানান ধরনের কু, এবং নানান মানে রং বদলায় আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে ঢুকছে। সেই জন্য এখানে একটা শক্তিশালী গভর্নমেন্ট খুব প্রয়োজন আছে, ইলেকটেড গভর্নমেন্ট, মানে সাস্টেনেবল গভর্নমেন্ট প্রয়োজন আছে। তো আমরা রাজনৈতিক দল, আপনি যেটা বলছেন যে আমরা জানি এই সরকারও যদি ব্যর্থ হয় সেটা দেশের জন্য ভালো হবে না, আমরা এই সরকার ব্যর্থ কোনোভাবেই চাই না। সেই জন্য তাদের প্রতি আমরা অনুরোধ করছি, পরামর্শ দিচ্ছি যে আপনারা দ্রুত নির্বাচনটার ব্যবস্থা করেন দেশের প্রয়োজনে। এটা কোন দল ক্ষমতায় যাবে, যখন আপনারা প্রশ্ন তুলছেন শহীদুল ইসলাম বাবুল, তখন নির্বাচনের আগে সংকট আরো তীব্র আকার ধারণ করবে কিনা সেই আলোচনায় ফিরবো আমি পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আপনাকে অধ্যাপক ডক্টর হাসানাত আলী। আগেই বলছিলাম যে 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আসতে যাচ্ছে 8 ফেব্রুয়ারি। এমন একটা বাস্তবতায় কমিশনের রিপোর্ট আসতে যাচ্ছে যখন আমরা দেখছি যে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো কি, কতটুকু আশাবাদী আপনি? দেখেন, আমি দূরত্ব সেই অর্থে দেখি না এই কারণে যে আমি বরাবরই বলার চেষ্টা করি যে এই সরকারের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। অপরাপর যে ক্রিয়াশীল রাজনৈতিক দল, তারা যেহেতু রাজনীতি করে, তাদের মূল উদ্দেশ্য হলো একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়া। এটা হলো রাজনৈতিক দলগুলোর মোটা দাগে একটি উদ্দেশ্য। যেহেতু এই সরকারের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই, অধ্যাপক ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার, ইদানিং আমরা কিছু শুনি যে ছাত্র বন্ধুরা তারা রাজনৈতিক দল করবেন। রাজনৈতিক দল করলে নিশ্চয়ই তারা সরকারের অংশ থাকবেন না, বা অংশে থাকবেন কি থাকবেন না সেটি হইতে বলা যাবে পরে। তবে সুখের কথা হলো যে 6টি সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। আমার সহ আলোচক রাজনীতিবিদ বাবুল ভাই যেটা বললেন, সাবেক ছাত্রনেতা, যে 2টি রিপোর্ট কিন্তু আমরা অনেকদিন আগে পেয়েছি। সেই 2টি নিয়েও কিন্তু আমরা আলোচনা শুরু করতে পারতাম, বা আলোচনা শুরু করলে কাজটা অনেকটা এগিয়ে থাকতো। এখন 8 তারিখে প্রকাশ করা হবে। আমি একটা জিনিস যেটা রাজনীতির দেখি, আমাদের মূল রাজনীতিবিদদের টার্গেটটা কি? একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়া, তো একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাওয়া। তো সেই ক্ষমতা যদি যেতে হয় রাজনীতিবিদদেরকে, তাহলে সুষ্ঠু একটা নির্বাচনের মধ্য দিয়েই তাদেরকে যেতে হবে। তো সেই নির্বাচনটা অপরিহার্য, খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে আপনি কতদিন নির্বাচন করবেন, কত দিনের মধ্যে করবেন, ঐক্যমত্য হবে কিনা? হতেই হবে, এর কোনো বিকল্প নাই। দেখেন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঐক্যমত্য ইতিমধ্যেই হয়ে গেছে। সেটি হলো কি, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্প্রবর্তন করতে হবে। কারণ বাংলাদেশের সৃষ্টির পরে এ পর্যন্ত কোনো নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হয়নি।
এখানে কিন্তু ঐক্যমত একটা হয়ে আসে, না বড় ধরনের কোনো বিরোধ আছে বলে আমি মনে করি না। 2 নম্বর যে জায়গাটা হলো নির্বাচন কমিশনকে সক্ষমতার জায়গায় নিয়ে আসা, যেন ঘুম থেকে উঠে তারা 9% ভোটকে 43% বা 40% ভোটের ঘোষণা না দেয়, সেটি বোধহয় করা সম্ভব এই কারণে যে এবারের নির্বাচন কমিশনকে মানুষ কিন্তু চেনে না। আমি অন্তত একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে, শিক্ষক হিসেবে আমিও চিনি না। ওনারা পরাজিত হবেন সেটাও আমি মনে করি না, ওনারা বিতর্কিত হবেন সেটাও আমি মনে করি না। তো সেটাও করার বোধহয় একটা ঐক্যমত্য আছে। সবচেয়ে বড় যে ঐক্যমত্যের জায়গাটি, প্রধান যে স্টেক হোল্ডার এই মুহূর্তের বাংলাদেশের বিএনপি, উনি যে দলটি করেন, সেই দল কিন্তু এই সংস্কার প্রস্তাব আজ থেকে 2 বছর আগে দিয়েছে। কিন্তু আমরা মূল বিতর্ক যে জায়গাটাই দেখছি যে সংস্কার আসলে কে করবে, অন্তর্বর্তী সরকার না নির্বাচিত সরকার? না, সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারকে মোটা দাগে কিছু সংস্কার করতেই হবে। আপনি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করতে হবে, না করে তো আপনি ভোট করতে পারবেন না। তো এটা কি নির্বাচিত সরকার এসে করবে? তা কিন্তু করবে না। সংস্কার করবে একটা ঐক্যমতের যে জায়গাটা, এই সংস্কারটাকে পার্লামেন্টটা এন্ডোর্স করবে, তাদেরকে বৈধতা দেবে, এই জায়গাতে ঐক্যমত্য দরকার। তা আমার তো মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো দল আছে এই মুহূর্তে বা ভবিষ্যতে যারা রাজনীতি করতে চাচ্ছেন তারা এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্ট এই ধরনের একটি কাজকে বৈধতা দেবে না, এটা তো মনে করার কোনো কারণ নেই। তারপরে দেখেন আরেকটি জায়গায় যে দীর্ঘদিন যে ক্ষমতায় আসে সে একদম রাজা রানীর মতো হয়ে বসে যায়, কেউ যেতে চায় না, কেউ যেতে চায় না। সেই জায়গায় থেকে দেখেন আজকে কিন্তু এই ঐক্যমত্যটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে যে একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না। আমাদের দেশে এক ধরনের প্রবাদ আছে, সমস্ত ক্ষমতা সংবিধান প্রধানমন্ত্রী হাসিনা ন্যস্ত করেছে, বৈধ ক্ষমতা, অবৈধ না। তাহলে সেই সংবিধান সংশোধন করে রাজনৈতিক দলেরা নিজেরাই বলছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যটা করতে হবে। সংস্কার প্রস্তাবে সেগুলো আছে, একদম স্পষ্ট আমরা আভাস পাচ্ছি। তারপরে যেরকম দেখেন 70 অনুচ্ছেদের কারণে আমরা ওই ফ্লোর ক্রসিং যে ব্যাপারটা আছে, এই জন্য দলের বিরুদ্ধে বা দলের কোনো বিলের বিরুদ্ধে আমাদের পার্লামেন্ট মেম্বাররা কথা বলতে পারেন না। সেই ক্ষেত্রে কিন্তু এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে এই 70 অনুচ্ছেদটা রহিত করার বিষয়, তো সেটি কিন্তু হয়ে গেছে। তা আপনি যদি মোটা দাগে যদি এই কয়েকটি বিষয় যদি আপনি দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট, এটি মোটা দাগে একটা ঐক্যমত্য আসা গেছে। প্রশ্নটি হলো একটা চমৎকার কথা বাবুল ভাই বলেছেন যে আপনি এই যে সংস্কারগুলো করবেন দেবেন, এটা কবে বাস্তবায়ন করবেন তার যদি একটি রোডম্যাপ যদি দেওয়া যায়, যে সব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা ওনাদের যে স্পোকম্যান সরকারের যিনি আমাদের প্রেস সেক্রেটারি, উনি কিন্তু 2টি কথা বলেছেন নির্বাচন সংক্রান্ত বিষয়ে, যে একটি হতে পারে যদি অল্প সংস্কার হয় তাহলে সেটা ডিসেম্বরে 2025-এর, যদি একটু বেশি দাগে সংস্কার হয় তাহলে সেটা 2026-এর। এই বিষয়টা আমি একটু বুঝতে চাই শহীদুল ইসলাম বাবুল, অল্প সংস্কার আর বেশি সংস্কারের পার্থক্যটা যদি আমরা ব্যবধানটা বুঝতে চাই, 6 মাসের একটা ব্যবধান রয়েছে, আপনারা বিষয়টা কিভাবে দেখছেন? না 6 মাস 9 মাস বা 3 মাসের কোনো বিষয় না, বিষয় হলো 6 বছরও লাগতে পারে, কোনো অসুবিধা নেই। যদি দেশের জন্য মানুষের জন্য সেটা ভালো হয় তো ভালো। আমি যে ভালো করতে দিয়ে আমার তলে যে ক্ষয় হয়ে যাচ্ছে, সরকারের পায়ের তল থেকে যে মাটি সরে যাচ্ছে, এটাকে আপনি বুঝতে পারতেছেন? দেশের যে ক্ষতি হচ্ছে, একটা সংকট, দেশি বিদেশি নানান ধরনের কনস্পিসি এখানে ডালপালা মেলছে, এটাও তো আপনাকে বুঝতে হবে। জনজীবনে অশান্তি, নিরাপত্তাহীনতা বাড়ছে, এটাও তো আপনাকে বুঝতে হবে। তো আপনাকে তো একটা ব্যালেন্স করতে হবে। আপনি 6 মাস বা 9 মাসের যে কথা বলছেন, আপনি আমাকে কনভিন্স করেন যে কি কারণে আপনি 6 মাস বেশি নেবেন বা কি কারণে আপনি 1 ঘন্টা বেশি নেবেন, 1 দিন বেশি নেবেন। আপনি অনির্বাচিত। সরকার কি রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করতে পারবে? পারতেই হবে রাজনৈতিক দলগুলোকে, যে 24-এর বিপ্লবের মধ্য দিয়ে হাসিনা মুক্ত একটি বাংলাদেশ তৈরি হলো, সেই চেতনার বিপক্ষে দাঁড়িয়ে আপনি বাংলাদেশের রাজনীতি করবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করবেন, এটা তো রাজনৈতিক দলটা মনে করে না। তো মনে যেহেতু করে না, অতএব সরকারের সাথে ঐক্যমত্য হতেই হবে। এবং জনগণ বা আমার ছাত্র বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে যে দায়িত্ব এই সরকারের উপর ন্যস্ত করেছে, শুধু দেশবাসী নয়, সারা বিশ্বব্যাপী তাকিয়ে আছে যে বাংলাদেশে একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, সবার মতামতের ভিত্তিতে এমন একটি সরকারের অধীনে নির্বাচনটা হবে যে নির্বাচন বলছেন যে শাহাবুদ্দিন সাহেবের নির্বাচন বিতর্কিত নয়, তার চেয়েও ভালো করতে হবে। যদি বিতর্ক নাই তার চেয়েও ভালো করতে হবে, কারণ এছাড়া আমাদের সামনে তো কোনো বিকল্প নাই। 24-এর এই চেতনা যদি পরাজিত হয়, কোথায় যাব আমরা? একবারও কি আমরা ভেবে দেখেছি? আমাদের যাবার কিন্তু জায়গা নেই। যদি পতিত সরকারের দোসররা যদি আবারও ফিরে আসে আমাদের ভুলের জন্য, আমাদের রাজনৈতিক অনৈক্যের জন্য, কোথায় যাব আমরা? এই বিষয়টা রাজনৈতিক দলরা অবশ্যই ভাবে, আমরা ভাবি। যেহেতু ভাবনার জায়গাটা খুব স্পষ্ট যে পতিত সরকারের দোসররা যেভাবে
আজকে প্রধান উপদেষ্টা স্যার বলেছেন যে পয়সা ব্যাপকভাবে দেওয়া হচ্ছে অস্থিতিশীলতা করার জন্য, তাহলে এটা তো পরিষ্কার মেসেজ যে তারা যদি ফিরে আসে তাহলে কেউ কিন্তু এই দেশে আমরা শান্তিতে নিরাপদে আমাদের অর্থনীতি, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান কোনোটাই কিন্তু আসল জায়গায় থাকবে না বা দাঁড়াতে পারবে না। সেই জায়গা থেকে রাজনৈতিক দলরা বা আমার ছাত্র বন্ধুরা, আমরা যারা কথা বলি, সচেতন মানুষরা দাঁড়াতেই হবে এক জায়গায়, আসতেই হবে। প্রশ্নটি হলো কবে আলোচনায় বসবো, কতদিনে সমাধান করব, কোন পথে আমরা এখান থেকে উত্তরণ করব, সেই স্পষ্ট ঘোষণাটা এখন পর্যন্ত অনুপস্থিত। এটাই মানুষকে ভাবায়, এটাই বিভিন্ন ধরনের প্রশ্ন করে, এটি নিয়ে হয়তো আমরা কথা বলি, স্পেকুলেশন তৈরি হয়। তবে এই যে 6টি সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পরে আমি অন্তত অনুরোধ করব যে আপনাদের ঘোষণা মতো যদি ডিসেম্বরের শেষে নির্বাচন হয়, সেটা বোধহয় মানুষ খুব ভালোভাবে গ্রহণ করতে পারবে। এবং এর মধ্য দিয়ে যদি আলোচনার রাস্তা তৈরি হয়, রাজনৈতিক দলকে শুধু একটি কথা বলবো যে মনে রাখতে হবে 24-এর চেতনাকে ব্যর্থ করা মানে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া। সেই ব্যর্থ যেন আমরা না হই, আবার যেন বাবুল ভাইদেরকে ধানের খেতে পাটের খেতে পালিয়ে থাকতে না হয় শত শত মামলা নিয়ে, এবং নিরপরাধ মানুষদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে যেন ফাঁসির কাস্টে ঝুলতে না হয়। আমার এই ছাত্র বন্ধুদেরকে সবাইকে মনে রাখতে হবে যে আমরা একটা ক্রান্তিকাল। আপনি পতিত স্বৈরাচারের কথা বলছিলেন, এখনো আসলে আমরা কেন পতিত স্বৈরাচারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছি না? বাধাটা কোথায়? সে আলোচনায় কিন্তু একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর হাসনাত আলী, যে আলোচনায় আমরা ছিলাম, পতিত আওয়ামী লীগের বিষয়ে এখনো কেন সিদ্ধান্তে উপনীত হতে পারছে না রাজনৈতিক অঙ্গন? না, রাজনৈতিক অঙ্গন সিদ্ধান্ত উপনীত হতে পারেনি বিষয়টা এরকম নয়। রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা ঐক্যমত্য তৈরি হয়েছে যে যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের বিচারটা তারা চায়। এ ব্যাপারে ঐক্যমত্য, কিন্তু বিচারটা কেন হচ্ছে না, এই প্রক্রিয়াটা দীর্ঘায়িত হচ্ছে কেন, এটা নিয়ে কিন্তু এক ধরনের, বলবো যে বড় ধরনের এক ধরনের অসন্তুষ্ট কিন্তু রাজনৈতিক দল এবং এই সমাজের মানুষের মধ্যে রয়ে গেছে। এখন পর্যন্ত এটা ভাবতে কষ্ট হয় যে আমরা একেবারেই স্বীকৃত খুনিদেরকে আমরা আনতে পারিনি। আজকে দেখছিলাম ডিবি হারুন, ভাতের হোটেলের মালিক, তিনি দুবাইয়ে ঘুরে বেড়াচ্ছেন। কি করে গেলেন উনি? কেন তাকে আমরা আনতে পারছি না? এরকম তো অজস্র অপরাধী যারা মানুষ খুন করেছে, হত্যা করেছে, বাবুল ভাইদের মতো নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে জেলে পুড়েছে, তাদের পার্টি অফিস তছনছ করেছে, কেন আনতে পারছে না? এখন পর্যন্ত কেন একজন হত্যাকারীর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচারাঙ্গনে তাকে আমরা বিচারে আনতে পারছি না? আমরা তো পারছি না। এই বিষয়গুলো পারা উচিত। এটি 24-এর চেতনার পক্ষের একটি চাওয়া যে খুনিদের বিচার হবে, অপরাধীদের বিচার হবে। আজকে হচ্ছে না, এবং হচ্ছে না বলে কিন্তু আজকে অপরাধীরা যদি অপরাধ করে পার পেয়ে যায়, তাহলে প্রশাসনে যে এক ধরনের অস্থিরতা বা শৈথল্যতা পরিলক্ষিত হয়, সেটা অনেকাংশে কি হচ্ছে না? আজকে আমার আহত ছাত্রদের চিকিৎসা হয় না, ছাত্রনেতা হাসনাতকে রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত ডেকে ধৈর্য ধরে, অসীম ধৈর্য ধরে বলতে হয় যে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে না। এগুলো বলতে হচ্ছে কেন? কেন চিকিৎসা পায় না? কেন যারা চোখ খারাপদের ক্ষতিপূরণ সেই যে দ্রুত দেওয়ার কথা সেই দেওয়া যায় না? এই নাগুলোর উত্তর খোঁজা বোঝাই খুবই গুরুত্বপূর্ণ। আমরা সংস্কার করছি, সব ঠিক আছে, তাহলে এগুলো যদি এমনটি হয় যে নির্বাচিত সরকার না থাকার কারণে এই সমস্ত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বা নিতে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, তাহলে তো আমাদের সেই কাজটিই দ্রুত করা উচিত, যে কাজটি করলে একটা নির্বাচিত সরকার এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। শহীদুল ইসলাম বাবুল, ভোটের রাজনীতিতে সবাই আওয়ামী লীগকে পাশে চাইছে এমন একটা গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ভেসে বেড়াচ্ছে, বাস্তবতা কি? না, গুঞ্জন তো গুঞ্জনই, তবে গুঞ্জন কিছুটা আছে। যেমন মাদারীপুরের বারের ইলেকশনের ফলাফল আমরা দেখলাম, জামাত এবং আওয়ামী লীগ ঐক্যমত্যভাবে প্যানেল দিয়ে সেখানে এর আগে থেকেই তারা বিজয়ী হয়ে গেছে। হ্যাঁ, এরকম হতে পারে, কিন্তু মানে কোথাও কোথাও এরকম কথা আমরাও শুনেছি, শুনিনি তা না। তবে এটা আত্মঘাতী একটা কাজ হবে। জুলাই বিপ্লবের যে স্পিরিট এবং 15 বছরের যে একটা শাসন, দৈত্যাকার শাসন, ফ্রাঙ্কেনস্টাইনের যে শাসন, একটা কি বলে সাইকোপ্যাথের যে শাসন, এই শাসনকে যদি কেউ মানে কি বলে প্রশ্রয় দিতে চায় বা আবার ডেকে আনতে চায় বা এই রাজনীতিকে, তাহলে সেটা দেশের জন্য ভালো না, যারা আনবে তাদের জন্য আলটিমেটলি ভালো হবে না। কিন্তু ছাত্ররা দায়টা কিন্তু আপনাদের উপর চাপাচ্ছে, বলছে যে বিএনপির বিরোধিতার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়নি।
আচ্ছা, নিষিদ্ধ করা না করা একটা বিষয়, কেন আপনি এই বিষয়ে তো ঐক্যমত, আওয়ামী লীগকে বিচার করতে হবে, এই বিষয়ে কে না একমত পোষণ করেছে। আপনি এখন নিষিদ্ধ করবেন কি করবেন না, আমি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রায় 50 বছর আমার বয়স, আমি একটা আমার প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন, যার সাথে আমার যুদ্ধ হয়েছে, যার দ্বারা আমি নির্যাতনের শিকার হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, তাকে আমি প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করব কি করব না সেই বিষয়ে আমি যেভাবে ভাববো, আর আপনি নবীন একজন মানে অভ্যুত্থানের অগ্রনায়ক, যদি আপনাকে বলে আপনি আপনার ভাবনার সাথে আমার ভাবনা নাও মিলতে পারে। আমরা বলেছি যে এই বিষয়গুলো একটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে হতে পারে, কারণ বিগত দিনে আমাদের এই ধরনের নিষিদ্ধকরণের যে ফল সেটা বুমেরাং হয়েছে অনেক ক্ষেত্রে। এক্ষেত্রে হতে পারে, এটা আমার রাজনৈতিক অ্যানালাইসিস, আমার স্ট্যান্ড। তার মানে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। আর আওয়ামী লীগ তো একটা নাম, আপনি যদি আওয়ামী লীগ লেখেন কালো হরফে একটা নাম, এটা একটা জড় পদার্থ। আওয়ামী লীগ কোনো অপরাধ করতে পারে না, অপরাধ করে আওয়ামী লীগের যারা নেতৃত্ব তারা। আপনি তাদেরকে নিষিদ্ধ করতে পারেন, তাদের বিচার কেন করছেন না? আপনি জড় পদার্থের কি বিচার করবেন? হ্যাঁ, এটা হলো একটা দিক। আর আওয়ামী লীগ শুধু এই আওয়ামী লীগ না, আমি যদি অন্যভাবে বলি, আপনি এটা নেতিবাচকভাবে নেবেন না, এই আওয়ামী লীগে অনেক মহামানব এসেছিল এক সময়ে, এটা অসত্য করতে করে মৌলানা ভাসানী বলেন, সারার্দি বলেন, শেরে বাংলা বলেন, একে ফজলুল হক বলেন, তারাও তো আওয়ামী লীগ, তারাও ফ্যাসিবাদী শাসন কায়েম করেনি। হ্যাঁ, এই যে শেখ মুজিবের কাল, শেখ মুজিবের আমল থেকে 72-75 থেকে, আর তার মেয়ের এই আমল থেকে, এই আওয়ামী লীগ তো ওই শাশ্বত আওয়ামী লীগ না। আওয়ামী লীগের ভূমিকাও ছিল এক সময় দেশ এবং মানুষের জন্য, মুক্তিযুদ্ধেও তারা কম বেশি কেউ কেউ নেতৃত্ব দিয়েছে, এটাও তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি আওয়ামী লীগের জড় পদার্থ হিসেবে দেখছেন? না না না, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যেমনটি বলেছে যে আওয়ামী লীগ নামে এবং আওয়ামী লীগের আদর্শে আমি আওয়ামী লীগের ডিপেন্ড করছি না, আমি প্রকৃত চিত্র আপনাকে বলছি। বিগত 15 বছর আওয়ামী লীগ যে শাসন আমাকে দিয়েছে, তাতে করে আওয়ামী লীগের ওই কম্বল আর লোম বাছার মতো, লোম যদি বাঁচে না আওয়ামী লীগ আপনি খুঁজে পাবেন না। আপনি বিচারের কথা যেটা বললেন, আচ্ছা আরেকটা জিনিস আপনাকে বলি, আপনি আমাকে বলছেন যে আমরা প্যাট্রোনাইজ করছি। এই যে 15ই আগস্টের যে কর্মসূচি বলেন, বা এই যে ফুটুর ফাটুর আওয়ামী লীগের হরতাল, লিফলেট, এই সেই, কোন জায়গায় প্রশাসন কি ভূমিকা পালন করেছে? আমার ছাত্রদল, যুবদল, আমার অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিও যদি প্রতিরোধ না করতো, এদেরকে না ধরতো, তাহলে তো এতদিনের আওয়ামী লীগের সয়লাভ হয়ে যেতে পারতো। তাদের অত্যাচারে অতিষ্ঠ, আবার তার তো একটা বিপুল মেকানিজম, বিপুল অর্থ এবং কর্মী বাহিনীও আছে দীর্ঘদিনের তৈরি করা, শেকর বাকর একটা নেটওয়ার্ক তারা তৈরি করেছে। এটা যদি বিএনপি প্রতিহত না করতো জায়গায় জায়গায়, তাহলে কি আপনি বিষয়টা আরো জটিল হতে পারতো না? আপনি বলেন, তাহলে আপনি বিএনপিকে কি কারণে ব্লেম দিচ্ছেন? আর আপনার উপরে কি অত্যাচার করেছে আওয়ামী লীগ? আমার উপরে যে অত্যাচার করেছে, আমার নেত্রীর উপরে যে অত্যাচার করেছে, জুলুম করেছে, আমার চাইতে মজলুম কি আপনি হয়ে গেলেন? তাহলে তো আমি বলবো যে মায়ের চাইতে মাসির দরদ একটা বেশি, এরকম শহীদুল ইসলাম বাবুল, এত নির্যাতিত নিপীড়িত হবার পরেও আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের দুর্বলতা কেন? না, কোনো দুর্বলতা নেই। কিসের দুর্বলতা হবে? আপনি আপনার ইথিক্যাল অবস্থানটা পরিষ্কার রাখবেন। আপনি আওয়ামী লীগ অত্যাচার করেছে, তাহলে তো আপনি মব জাস্টিসের পরিবেশ তৈরি করে দেন, আমরা ধরে ধরে আওয়ামী লীগকে ঘর থেকে আইনে বাইরে পিটে মেরে ফেলবো। এটা তো হতে পারে না। একটা আইনগত প্রসেস তো আছে একটা সুস্থ সমাজে, সেটাকে আমি রিগ্রেট কেমনে করবো? একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, আপনি কি সেটাই বলছেন? তাহলে তো মব জাস্টিসের মতো হয়ে যাবে। আমরা বিচারের কথা বলেছি, সেই বিচারের জন্য আপনি কি উদ্যোগ নিয়েছেন? আপনি তো রাষ্ট্র, আপনি তো সরকার, আমি তো না। হ্যাঁ, তো আমরা সেই জিনিসটা বলছি, একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে সবকিছু হোক, বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সবকিছু হোক, সবকিছু। তাহলে তো মব জাস্টিসের মতো যে যার মতো একটা মাচ্ছন্যায় হয়ে যাবে এই সোসাইটি, এই সমাজ। সেটা কেন আপনি আশা করছেন, বা সেটা কেন হবে? প্রত্যেকটা কিছুরই একটা প্রক্রিয়া আছে। অন্যায় যে করবে তার বিচার আছে, দরকার হলে ফাঁসি হবে, সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। কিন্তু আপনি সেটাকে তো উন্মুক্ত করে দিতে পারেন না, আইন তো কেউ হাতে তুলে নিতে পারে না। সেই জায়গাটা আপনার কি দুর্বলতা আছে, বা আপনি করছেন কিনা, আপনি সেটা কেন বিবেচনা করছেন না? আপনি দায় বিএনপির উপরে দিচ্ছেন, রাজনৈতিক দলের উপরে দিচ্ছেন। কেন দিচ্ছেন? আপনাকে পাহারা দিচ্ছে রাজনৈতিক দল। এখন পর্যন্ত আপনার জাতীয় সংকট তৈরি হয়েছে, আপনার পাশে রাজনৈতিক দল দাঁড়িয়েছে, বিএনপি দাঁড়িয়েছে, সমস্ত রাজনৈতিক দল। এখানে সাম্প্রদায়িক দাঙ্গা পরিবেশ তৈরি করা হয়েছে, সমস্ত রাজনৈতিক শক্তি সরকারের পাশে দাঁড়িয়েছে। এত ঐক্য, এত পজিটিভ ভাইব আপনি আর কোথায় পাবেন? আপনি বলেন। তারপরে আরো যদি বলি, বাংলাদেশে 3 দিন সরকার নাই, আওয়ামী লীগের লোকরা বলছে যে 10 লক্ষ লোক মারা যাবে। কি হয়েছে? রাজনৈতিক কর্মীরা জেগে জেগে পাহারা দিয়েছে তাদের প্রতিষ্ঠান, তাদের ঘর বাড়ি, তাদের উপাসনালয়, এবং সকালবেলা নামাজ পড়েছে। এরকম নজিরও আছে। 3 দিন বাংলাদেশে কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই, ল অ্যান্ড অর্ডার ফোর্স নাই, কোনো সরকার নাই, কোনো প্রশাসন নাই। তো রাজনৈতিক দল যদি এই পরিবেশ কন্ট্রোল না করতো, কে করতো? আপনি রাজনৈতিক দলের হাজার ত্রুটি খুঁজে পাইতে পারবেন, কিন্তু তার পজিটিভ দিকগুলো তো আপনাকে বলতে হবে। আমরা এই দেশে মাচ্ছন্যায় পরিবেশ তৈরি করতে পারি না। দলগুলোর এই সমর্থন থেকে হঠাৎ অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কেন প্রশ্নবিদ্ধ হলো? নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ কেন হলো সেটাও একটা কারণ আছে। কারণ
আমরা একটা ধূম্রজালের মধ্যে পরিবেশ আমরা দেখছি। একে তো দেশের অবস্থা ভালো না সব মিলে, এটা একটা দিক। আর একটা দিক হলো যে সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি আছে কয়েকজন, তারা প্রতিনিধি যাচ্ছে, তারা রাজনৈতিক দল করতে যাচ্ছে। তো এখন যেই মানে সরকারে থেকে নির্বাচন দেওয়া বা রাজনৈতিক দল করা, প্রতিষ্ঠা করা, যার বিরুদ্ধে আমি যুদ্ধ করলাম এতদিন, যেই অপবাদ আমি জাতীয় পার্টিকে দিচ্ছি এতদিন যে না সরকার না বিরোধী দল, একটা মানে কি বলবো জগা খিচুড়ি একটা বাস্তবতা, তা সেই অবস্থা যদি আপনার হয় বা আপনার সহানুভূতির কারণে আপনার সুবিধা নিয়ে, মন্ত্রণালয়ের সুবিধা নিয়ে যদি কেউ রাজনৈতিক দল তৈরি করে, তাহলে তো সেটা লেভেল প্লেইং ফিল্ড হলো না। হলো? আপনি বলেন। আমরা বলছি যে রাজনৈতিক দল সকলে করবার রাইট আছে, তরুণদের মধ্যে থেকে যদি হয় সেটা আরো ভালো। বাংলাদেশপন্থী, সবার আগে বাংলাদেশ, এই চেতনাকে যারা ধারণ করে, এরকম রাজনৈতিক শক্তি আমাদের দেশে শূন্যতা বিএনপির পরে রয়ে গেছে, তো সেই জায়গাটা যদি ছাত্ররা পূরণ করতে চায়, তাহলে সরকার থেকে বেরিয়ে সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে কোনো সরকারি সুযোগ সুবিধা সহানুভূতি গ্রহণ না করে তাদের রাজনীতি করা উচিত। শহীদুল ইসলাম বাবুল, আপনাদের মূল আশঙ্কার যে জায়গাটা যে সরকারের 3 জন ছাত্র উপদেষ্টা আছে, 3 জন ছাত্র উপদেষ্টা পুরো সরকারে আসলে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে, আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে বিস্তারিত আলোচনায় ফিরবো। দর্শক, দেশ সম্প্রতিকে রিপোর্টে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি অতিথিদের কাছে। শহীদুল ইসলাম বাবুল, আমি একটি প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, সেই আলোচনায় ফিরবো। তবে একটু জানতেই চাই যে 5ই ফেব্রুয়ারি বুধবার রাত 9টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা, এইমাত্র পাওয়া সংবাদ আমরা জানতে পারলাম, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। হ্যাঁ, এগুলো হলো কি প্রহসন, তামাশা। উনি কি ওখানে বসে বসে ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, এইগুলা, বা হরতাল ডেকেছেন ফেসবুকে, হ্যাঁ, বাইবে মনে মনে হরতাল করবেন ওরা, এইগুলা মানে ওই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। হাসিনার চ্যাপ্টার ক্লোজ বাংলাদেশের রাজনীতি থেকে, এবং এক অর্থে আওয়ামী লীগের চ্যাপ্টারই ক্লোজ। আমি মনে করছি, বা আমি ক্ষুদ্র রাজনৈতিক কর্মীর হিসেবে 38 বছরের রাজনীতির অভিজ্ঞতা থেকে বলছি, কোনো পলিটিক্যাল রাজনৈতিক দলের কর্মী হিসেবে না, এবং এটা সুধীজনরাও বলছে। অতএব হাসিনা কি বললো না বললো, এগুলো বাংলাদেশের মানুষের হেডেড না। উনি বাংলাদেশে ঘৃণা শিখিয়েছেন, উনি বাংলাদেশের মানুষের রক্তাক্ত একটা কসাইখানায় পরিণত করেছেন, উনি বাংলাদেশকে একটা লুটেরার স্বর্গরাজ্যে পরিণত করেছেন। উনি মানে রাত এমন অসভ্য, অশালীন, অরুচিকর কথা, শব্দ এবং নীতি, কালচার বাংলাদেশের রাজনীতি তৈরি করেছিলেন, এবং এক ঝাঁক মানে কি বলে সার্কাসের ক্লাউন তৈরি করেছিলেন, যেটা বাংলাদেশকে বহুকাল ভোগাবে এই কালচার আমাদের প্রজন্মকে। এবং এই স্মৃতি যখন মনে হবে, তখন মানে মানুষ মানে আমরা তো আসলে অসুস্থই বোধ করতাম, কিছু মানুষ অসুস্থ বোধ, এবং পুরো জুলাই মাসটা যেই পরিবেশ বাংলাদেশে হয়েছিল দেখেছি আমরা, বা তার আগে থেকেই, এটা দুর্ভাগ্য। সেই জন্য হাসিনা কি বললে এটা জাতির সাথে তামাশা, বা এইগুলা আপনি তামাশা হিসেবে দেখছেন শহীদুল ইসলাম বাবুল। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বলেছে যে স্বৈরাচারের মাথা চলে গেলেও অবশিষ্ট অংশ দেশ দখলের পায়তারা করছে। হ্যাঁ, সেটা তো তারা করবেই, মরিয়া, এটা সবাই চেষ্টা করে। হ্যাঁ, মৃত্যু পথযাত্রী মানুষটাও বেঁচে থাকবার জন্য চেষ্টা করে, কিন্তু নিয়তি বা বাস্তবতা তো ভিন্ন। হ্যাঁ, এটা মানুষকে মেনে নিতে হয়। তার চেষ্টা ওনারা করবেন, চেষ্টার ঘাটতি করবেন না, কারণ ওনাদের সাথে প্রতিবেশী একটা অক্ষ শক্তি আছে, আধিপত্যবাদী শক্তি, ওনাদের বিপুল অর্থবিত্ত দেশে বিদেশে আছে, এবং কিছু কর্মী দেশে এখনো, সব আওয়ামী লীগকে তো আমি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবো না, বা পারা যায় না। আমি যদি ওই যে বললাম মানবতাবাদী বলি, আইনের শাসনে বিশ্বাস করি, তো সেটা তো আছে, সেটা তো আমরা অস্বীকার করি না, সেটা আছে। আরেকটি প্রশ্ন আপনার কাছে ছিল যে 3 জন উপদেষ্টা, আমরা ছাত্র উপদেষ্টাদের কথা যদি বলি, সরকারে আছে 3 জন উপদেষ্টা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিংবা পুরো সরকারকে কতটা প্রভাবিত করার ক্ষমতা রাখে? শোনেন, আওয়ামী লীগের একটা এর চাইতে দ্বিগুণ বড় সরকার আকার, সেখানে জাতীয় পার্টির মাত্র 3 জন না 2 জন মন্ত্রী ছিলেন। হ্যাঁ, তার জন্যই আমরা তাদেরকে মানে দালাল বা সুবিধাভোগী বা যা যা বলার আমরা তাদেরকে দোষারোপ করছি। আর 3 জন উপদেষ্টা মানে 3 জন উপদেষ্টা না, টোটাল বৈষম্য বিরোধী ছাত্রদের একটা অংশ বা প্রতিনিধিত্ব তারা করছে। এটা হলো একটা দিক। আর একটা দিক হলো প্রধান উপদেষ্টা নিজেই যখন বলেন, সরল স্বীকারোক্তি তার,
প্রফেসর ইউনূস সাহেবের ইন্টেনশন কখনো খারাপ সেটা আমি এখন বলতে চাই না বা বলবো না। যে ছাত্ররা তাকে বসিয়েছে তার মানে ছাত্রদের প্রতি তাদের দায়বদ্ধতা আছে। উনি বুঝে বলুন বা না বুঝে বলুন, উনি অনেক সিনিয়র মানুষ, ওনাকে এইভাবে ভুল ধরতে যাওয়া আমার ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু এটা তো সত্য, উনি বলেছেন। আবার উনি বিদেশে গিয়ে কয়েকদিন আগে ইতালিতে কোথায় একটা আন্তর্জাতিক মাধ্যমের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে তোমরা রাজনৈতিক দল করো, তাদের সাথে টাইমসে ছাত্ররা তাদেরকে বলেছে তাদের হতাশার কথা, আমরা তো ভালো করতে পারবো না বা সিট পাবো না। তখন উনি তাদেরকে উৎসাহ দিয়েছেন। তো কেন? ওনার যে চেয়ার, এই চেয়ারে বসে তো সকল রাজনৈতিক দলকে মানে এইভাবে উৎসাহ দেওয়া এটার তো ভিন্ন অর্থ বহন করে। সেই জন্য গোটা ব্যাপারটা যাতে কারো প্রতি কোনো প্রচ্ছন্ন, রাজনীতি করার অধিকার সকলের আছে, কিন্তু রাষ্ট্র কর্তৃক প্যাট্রোনাইজড হয়ে বা রাষ্ট্র বা সরকারের অংশ হয়ে যদি করতে চান সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে, কোনো রাজনৈতিক দল মানবে না, কারণ এর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। ছাত্ররা পাল্টা প্রশ্ন রাখছে যে রাষ্ট্র ক্ষমতায় থেকে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। হ্যাঁ, জিয়াউর রহমান যখন আসছিলেন তখন দেশে বাকশা ছিল, তখনকার প্রেক্ষাপট তিনি অবধারিতভাবে সিপাহী জনতার অভ্যুত্থার মধ্য দিয়ে তাকে আসতে হয়েছিল, তখন কোনো রাজনৈতিক দল ছিল না, সেই প্রেক্ষাপটে তাকে করতে হয়েছিল এবং তিনি হানা ভোট দিয়ে সেটাকে জাস্টিফাই করেছিলেন। সেটাকে জাস্টিফাই করেছিলেন এবং তার পরবর্তীতে তার প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল সেটা গণমানুষের অধিকার নিয়ে লড়াই করে সংগ্রাম করে আত্মাহুতি দিয়ে জীবন দিয়ে আপসীন সংগ্রাম করে দীর্ঘদিন লড়াইয়ের ময়দানে টিকে আছে। জিয়াউর রহমানের সময়টা আর এখনকার সময়টা এক না, আপনাকে সেটা মনে রাখতে হবে। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম বাবুল। অধ্যাপক ডক্টর হাসনাত আলী, যেখানে শেখ হাসিনার গণহত্যার দায়ে বিচার হওয়ার কথা সেখানে শেখ হাসিনা ঘোষণা দিয়ে বক্তব্য রাখছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখেন, শেখ হাসিনা বোধহয় ভুলে গেছে যে তিনি ইতিমধ্যেই অধিকাংশ মানুষের দ্বারা ঘৃণিত হয়ে এবং এক পর্যায়ে জনরোষে তাড়া খেয়ে এদেশ থেকে পালিয়ে গেছেন। উনি খুব ভালো করে জানতেন বা উনি ভালো করে জানেন যে এই দেশে ফিরে আসা ওনার দ্বারা সম্ভব হবে না, ইতিহাস এরকমটি বলে না। বরং উনি দেশের এই শান্তি, এই সমৃদ্ধি, এই যে ব্যাংকগুলো লুট করা যাচ্ছে না, একটা অর্থনৈতিক ক্ষেত্রে এক ধরনের সুশৃঙ্খলতা ফিরে এসেছে, সিন্ডিকেটের কথা আমরা শুনি না যদিও দ্রব্যমূল্যের দাম বেশি, এটি বোধহয় ওনার খুব ভালো লাগছে না। বা দেশে একটি নির্বাচন হবে, 8 তারিখে সংস্কার রিপোর্টগুলো জমা হবে, ডিসেম্বর নাগাদ ইলেকশন হবে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, ওনার বিরুদ্ধে প্রায় 230টার মতো হত্যা মামলা হয়েছে, এই হত্যা মামলায় তার অনেক মানে কি বলবো যে একেবারেই একবার প্রত্যক্ষ সাক্ষী এবং প্রমাণক রয়ে গেছে, হেলিকপ্টার থেকে কারা গুলি করলো কি করলো সবগুলো প্রমাণক রয়ে গেছে। এমতো অবস্থায় এটা তো বিকারগ্রস্ত মানুষ ছাড়া উনি ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, একটি কথা উনি বলতে পারেন যদি উনি বুদ্ধিমান হন, উনি করজোরে জাতির কাছে ক্ষমা চাইতে পারেন, উনি দুঃখ প্রকাশ করতে পারেন, নিজেকে হত্যাকারী হিসেবে নিজেকে ঘোষণা করতে পারেন, খুনি হিসেবে ঘোষণা করতে পারেন এবং করার পরে ছাত্রদের কাছে, দেশবাসীর কাছে এবং যাদের বাবা মা সন্তান গুম হয়ে গেছে ফিরে পায়নি তাদের কাছে করজোরে ক্ষমা চাইতে পারেন। না, ছাত্রদের কাছে ক্ষমাও চাইতে পারেন উনি ওনার বক্তৃতায়, আমি এটাও ধারণা করি এটি হতে পারে। এর চেয়ে তো ওনার কিছু বলার নাই, কারণ ওনার কোনো কথা মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস করার কোনো প্রয়োজনীয় নেই। কারণ উনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না, উনি পালিয়ে গেছেন। উনি নিজে বলেছিলেন ক্ষমতার 3 দিন আগে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে, মনে থাকবার কথা আপনার। তো উনি পালিয়েছেন। তো একজন পলাতক মানুষের কথা মানুষ বিশ্বাস করবে কেন? তার দলের লোকেরা বিশ্বাস করে না যে না, উনি আমাদেরকে বিপদের মধ্যে ফেলে রেখে নিজের নিরাপত্তা নিশ্চিত করে উনি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছেন, নিরাপদ জীবনযাপন করছেন। ওনার নেতার কর্মীরা আজকে ফেরারি জীবনযাপন করছে। এত সহজ যে উনি ঘোষণা দিয়ে দিলেন আর ছাত্ররা একবার আনন্দে আত্মহারা হয়ে গেল না। তবে আমি আশা করতে চাই যে ওনার বোধোদয় হবে, যদিও এটি হওয়া খুবই সম্ভাবনা একেবারেই কম, তারপর আমি আশা করতে চাই যে উনি ক্ষমা চাবেন জাতির কাছে, উনি ছাত্রদের কাছে ক্ষমা চাবেন খুনের জন্য, হত্যা করার জন্য, গুম করার জন্য। দেশের হত্যাকাণ্ডের কোনো ক্ষমা তো হয় না আসলে। না, উনি চাইতে পারেন, আমি বলছি উনি চাবেন, আমি এটা প্রত্যাশা করছি, যদি উনি সুস্থ বিবেকবোধ সম্পন্ন মানুষ বলে নিজেকে দাবি করেন। যদিও এই দাবিটা আমরা করতে পারি না, কারণ উনি তার প্রমাণ রাখতে পারেননি। এত নৃশংস, কতটা নৃশংস হলে গুলি করা যায়, কতটা নৃশংস হলে মৃত্যু লাশকে গাড়িতে তুলে পুড়ে হত্যা করা যায়, কতটা নৃশংস হলে নামাজি মানুষকে এই যে যাত্রাবাড়িতে টুপি দাড়িওয়ালা লোকদেরকে গুলি করে হত্যা করা যায়, কতটা নৃশংস হলে একজন হাবিবুন নবী খান সোহেলের বিরুদ্ধে 5 শতাধিক মামলা দেওয়া যায়, কতটা নৃশংস হলে, অমানবিক হলে
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো যায়? কতটা নৃশংস হলে পার্লামেন্টে দাঁড়িয়ে, আপনার আমার ট্যাক্সের টাকায় দাঁড়ালো পার্লামেন্টে দাঁড়িয়ে একজন রাষ্ট্রপতির ছেলেকে গালি দেওয়া যায় বিকৃতভাবে? কতটা নৃশংস হলে, অমানবিক হলে অধ্যাপক ইউনূস স্যারের মতো একজন বরেণ্য, বিশ্ববরেণ্য ব্যক্তিকে লিফট বন্ধ করে 1 তলা থেকে 7 তলা পর্যন্ত হেঁটে উঠানো যায়, আবার হেঁটে নামানো যায়? কতটা নৃশংস, অমানবিক হলে একজন প্রধানমন্ত্রীকে পানিতে ফেলে চুবিয়ে মারার কথা বলা যায় প্রকাশ্যে? কতটা নৃশংস হলে আমার সন্তানদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয়? তার কাছ থেকে আপনি ভালো কিছু আশা করবেন? এটি ভালো আশা করার কোনো সুযোগ নাই। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাসানাত আলী। শহীদুল ইসলাম বাবুল, দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কোন আশঙ্কা থেকে সতর্ক বার্তা? আসলেই কি আমরা উত্তপ্ত পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি? না, আছে, এটা আছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি আছে এটা আমি মনে করছি না। আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ আছে, দেশপ্রেমিক মানুষ আছে, রাজনৈতিক শক্তি আছে, তারা যে কোনো সিচুয়েশন ট্যাকেল করবার মতো ক্ষমতা রাখে, ঐক্যবদ্ধ যে কোনো দেশের প্রশ্নে বা আমাদের মানে স্বার্থের প্রশ্নে, ঐক্যের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে আমরা যে কোনো মুহূর্তে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারবো, শেখ হাসিনা বাদ দিয়ে। এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, উদ্বেগেরও ব্যাপার নেই আল্লাহর রহমতে। আর শেখ হাসিনার বিষয়ে অনেক কথা বললেন হাসনাত ভাই, আমাদের সিনিয়র শিক্ষক মানুষ, বড় ভাই। শোনেন, হাসিনা, আমি জানি না ওনার যে বয়স, আল্লাহ ওনার কতদিন হায়াত রাখছে, হায়াত মতের মালিক আল্লাহ। আমার হায়াত কতদিন বা ওনার হায়াত কতদিন কেউ জানে না। বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চাইছিলেন, আল্লাহ তাআলার অশেষ করুণা এবং মাঝে যা যে আল্লাহর রহমতে তিনি এখনও বেঁচে আছেন, ভালো আছেন এবং দেশেই ছিলেন, রাজকীয় বিমানে গিয়েছেন। আর উনি একটা কার্গো বিমানে করে ওনার জীবন আর ওনার বোনের জীবন নিয়ে পালিয়ে গেছেন। বললেন না হাসনাত ভাই যে পালায় না, বড় বড় কথা বলতেন, পালাইছেন। এইবার না, প্রথম, আগেও 2 বার পালাইছে। হাসিনা পালানের ইতিহাস আছে। জিয়াউর রহমান যখন মারা যায় তখন আশুগঞ্জ বর্ডার দিয়ে বুরখা পরে পালানের ইতিহাস আছে। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা যখন কলকাতার হোটেলে লুঙ্গি পরে পালাইছে, তখন আমার দেশের মানুষ বিরচিত যুদ্ধ করেছে লুঙ্গি পরে, জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে। তো আমি হাসিনার উদ্দেশ্যে, তিনি বয়সে আমার সিনিয়র, আমি বয়সে জুনিয়র হইলেও আমাদের বয়স 50 ঊর্ধ্ব, আমরা প্রায় 54-55 বছর বয়স। আমি একটা পরামর্শ হাসিনাকে দিতে পারি একজন বাংলাদেশের সিনিয়র নাগরিক হিসেবে, যতদিন বেঁচে আছেন আল্লাহর কাছে, মানুষের কাছে ক্ষমা চান এবং এবাদত বন্দিগি করেন। আপনার আর বাংলাদেশের রাজনীতি করবার, হাসিনার মতো এত ঘৃণিত মানুষ, হিটলার, মুসলিনী, নমরুদ, কারণ এদের পরে এই মুহূর্তে দুনিয়ার ইতিহাসে এত ঘৃণিত মানুষ আর আছে এটা আমি বিশ্বাস করি না। শহীদুল ইসলাম বাবুল, ইতিহাস ঘাটলে দেখা যায় যে আওয়ামী লীগ বারবার পুনর্বাসিত হয়েছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায়। ইতিহাসের যে পুনরাবৃত্তি হবে না, সেই নিশ্চয়তা কোথা থেকে পাবে জনগণ? শোনেন, এই আওয়ামী লীগের কিছু ভালো কাজও ছিল অতীতে, অবশ্যই ছিল, এটাও যেমন সত্য, আমি মিথ্যা বলবো না। এই আওয়ামী লীগ অনেক অন্যায় কাজও করেছে, 72-75-এও করেছে, এই যে 96-2000 সালেও করেছে, 8 সালের থেকে এই পর্যন্ত 24 সাল পর্যন্ত করেছে। কিন্তু এত মানুষ গুম, এত সম্পদ লুণ্ঠন, এত ক্লাউন তৈরি করা দেশের মধ্যে এবং এত এক্সট্রা জুডিশিয়ারি কিলিং, ছাত্র জনতার রক্তাক্ত করা, একটা সাইকোপ্যাথ এবং অনর্গল মিথ্যা ভনিতা ভণ্ডামি করে দেশটার রাজনীতি এবং দেশটার 12টা বাজার কোনোদিন বিগত আওয়ামী লীগ বাজার। ইভেন আমি এটাও বলবো 96-2000 শেখ হাসিনা আর এই যে 8-13 এটা বাদ দেয় 14 আর এই 24-এর শেখ হাসিনা এক না, ফার অ্যান্ড ফার ডিফারেন্স। তিনি যে অপরাধ 96-2000-এ যত অপরাধ না করেছেন, হ্যাঁ, তার বাপ 72-74-এ যত অপরাধ না করেছে, হাসিনার 14 থেকে 24-এ 1 দশকের অপরাধ। আমি 8 এবং 14 সরাই রাখলাম, 14 এবং 24 সালে যে অপরাধ করেছেন গোটা বাংলাদেশে, গোটা দুনিয়াতে, এটা একটা কলঙ্কজনক, নিষ্ঠুরতা এবং নজিরবিহীন বর্বরতা। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম বাবুল, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাসানাত আলী। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষাংশে দর্শক এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।